ব্যবসা করাটাই কাল হলো। 34-এ ঘটে অকাল মৃত্যু বলি সুন্দরীর। শ্মশানে নিয়ে যাওয়ারও ছিল না কেউ। কোন অভিনেত্রীর কথা বলছি? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। বলিউডের সেই দুর্ভাগ্যবান অভিনেত্রী, যিনি তার প্রথম ছবিতেই তারকা হয়ে উঠেছিলেন। তিনি রাজকুমার, সুনীল দত্ত এবং শশী কাপুরের মতো তারকাদের সঙ্গে কাজ করেছিলেন। সব কিছু ঠিকঠাক ছিল, কিন্তু তারপর জীবন এমন মোড় নেয় যে সব কিছু বদলে যায়। তিনি 34 বছর বয়সে পৃথিবীকে বিদায় জানান এবং মৃত্যুর সময় তাকে নিয়ে যাওয়ার কোনো কাঁধও পাওয়া যায়নি। বলিউডের মীনা কুমারী ট্র্যাজেডি কুইন নামে পরিচিত। কিন্তু আপনি কি জানেন যে মীনা কুমারীর মতো আরও একজন অভিনেত্রী ছিলেন, যিনি মাত্র 34 বছরে জীবিত অবস্থায় নরক দেখেছিলেন? এই অভিনেত্রী তার প্রথম ছবি দিয়ে কেবল দর্শকদেরই নয়, চলচ্চিত্র নির্মাতাদেরও মুগ্ধ করেছিলেন। তারকা খ্যাতির গ্রাফ যত দ্রুত বৃদ্ধি পেয়েছিল এবং তারপরই ব্যক্তিগত জীবন মুহূর্তের মধ্যে বদলে যায়। তিনি তার পরিবারের সমর্থন হারিয়ে ফেলেন, তার স্বামী তার থেকে মুখ ফিরিয়ে নেন, বিশ্বের দৃষ্টিভঙ্গি বদলে যায় এবং যখন তিনি মারা যান তখন তাকে নিয়ে যাওয়ার মতো কেউ ছিল না তার পাশে। এই দুর্ভাগ্যবান অভিনেত্রী আর কেউ নন, ছিলেন অত্যন্ত সুন্দরী ভিমি, যিনি 60 এবং 70-এর দশকে কিছু বলিউড ছবিতে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তার ব্যক্তিগত এবং পেশাগত জীবন উত্থান পতনে ভরা ছিল। মুম্বাইয়ের ঝলমলে জগৎ, যেখানে রূপালী পর্দায় স্বপ্ন বাস্তবে রূপ নেয়, সেখানে ভিমির মতো অনেক গল্প রয়েছে যা নীরবে বিস্মৃতির কোলে হারিয়ে যায়। 1968 সালে বি.আর. চোপড়ার হামরাজ ছবি দিয়ে চলচ্চিত্র জগতে প্রবেশ করা ভিমি মাত্র 34 বছর বয়সে এই পৃথিবী ছেড়ে চলে যান। তার শেষ যাত্রা ফুল দিয়ে সাজানো অ্যাম্বুলেন্স তার পরিবার বা বড় তারকাদের ভিড় ছিল না, বরং কেবল একটি গাড়ি ছিল। এটি ছিল একাকী এবং ভাঙা জীবনের শেষ বিদায়। ভিমির প্রথম ছবি ছিল হামরাজ, যেখানে রাজকুমার এবং সুনীল দত্তের মতো তারকারা অভিনয় করেছিলেন। বি.আর. চোপড়ার মতো একজন পরিচালক যখন তাকে লঞ্চ করেছিলেন, তখন ইন্ডাস্ট্রি মনে করেছিল যে একজন নতুন সুপারস্টারের আগমন ঘটেছে। ভিমি শিক্ষিতা, গান গাইতে প্রশিক্ষিতা এবং সৌন্দর্যের প্রতীক ছিলেন। কিন্তু অভিনেত্রীর পরিবার চলচ্চিত্র জগতে তার প্রবেশের বিরোধিতা করেছিল। ভিমি তার পরিবার ছেড়ে একা স্বপ্নের শহরে প্রবেশ করেছিল। ভিমি দামি দামি পোশাক পছন্দ করতেন, পালি হিলে থাকতেন, গল্ফ খেলতেন এবং স্পোর্টস কারও চালাতেন। কিন্তু এই বাহ্যিক গ্ল্যামারের পিছনে ছিল এক নিঃসঙ্গ সংগ্রামী মেয়ে, যাকে খুব শীঘ্রই ইন্ডাস্ট্রি ভুলে গিয়েছিল। অল্প বয়সেই ভিমির বিয়ে হয় শিব আগরওয়ালের সঙ্গে, যিনি ছিলেন সেই সময়ের একজন বিখ্যাত শিল্পপতির ছেলে। ভিমির বাবা মা তাদের বিয়ের বিরুদ্ধে ছিলেন। এই বিয়ে থেকে ভিমির দুটি সন্তান হয়। যখন সে কলকাতায় তার স্বামীর সঙ্গে একটি পার্টিতে যায়, তখন সঙ্গীত পরিচালক রবির সঙ্গে তার দেখা হয়। ভিমির সৌন্দর্যে রবি মুগ্ধ হয়। রবি ভিমিকে জিজ্ঞাসা করে, তুমি কেন চলচ্চিত্রে কাজ করো না? উত্তরে সে বলে, আমি 2 সন্তানের মা, আমাকে চলচ্চিত্রে কাজ কে দেবে? রবি ভিমি এবং তার স্বামী শিবকে মুম্বাই থেকে বি.আর. চোপড়ার সঙ্গে তাদের দেখা করিয়ে দেয়। এখানেই বি.আর. চোপড়া তাকে তার প্রথম ছবি হামরাজ উপহার দেন। তার শ্বশুরবাড়ির লোকেরা চাইতেন না যে ভিমি সিনেমায় কাজ করুক, কিন্তু তিনি তার স্বামীর সমর্থন পেয়েছিলেন। যখন তার স্বামী তার বাবা মায়ের কথা শোনেননি, তখন তার বাবা মা তাকে সম্পত্তি থেকে উচ্ছেদ করে বাড়ি থেকে বার করে দেন। এই অবস্থায় সংসার চালানো, ঘর চালানোর পুরো দায়িত্ব ভিমির কাঁধে এসে পড়ে। 1967 সালে মুক্তিপ্রাপ্ত হামরাজ ছবির মাধ্যমে হিন্দি সিনেমায় ভিমির অভিষেক হয়। ছবিতে রাজকুমার, সুনীল দত্ত এবং মমতাজ মুখ্য ভূমিকায় ছিলেন। তবে বেশিরভাগ মানুষের চোখ ছিল ভিমির সৌন্দর্যের উপর। বি.আর. চোপড়ার সঙ্গে চলচ্চিত্রে পা রাখা ভিমি তার সঙ্গে আরও 3টি ছবির চুক্তি স্বাক্ষর করেছিলেন। ভিমি অনেক ছবির প্রস্তাব পেয়েছিলেন, কিন্তু বি.আর. চোপড়ার চুক্তির কারণে তিনি সিনেমায় চুক্তিবদ্ধ হতে পারেননি। একদিন তাদের দুজনের মধ্যে একটি সিনেমা নিয়ে ঝগড়া হয় এবং বি.আর. চোপড়া তাকে চুক্তি থেকে মুক্তি দেন। ভিমি কাজ পেয়েছিলেন, কিন্তু সাফল্য হারাচ্ছিলেন, কারণ সিনেমাগুলি ফ্লপ করছিল। ফ্লপ ছবিগুলির পর প্রযোজকরা তাদের হাত সরিয়ে নেন।
সিনেমা আসা বন্ধ হয়ে যায় এবং কিছুদিনের মধ্যেই সমস্ত সঞ্চয় শেষ হয়ে যায়। আর্থিক সংকট এলে ভীমির স্বামী শিব মদ্যপানে আসক্ত হয়ে পড়েন এবং ভীমিকে মারধর শুরু করেন। শিব ভীমিকে ছোট ছোট প্রযোজকদের সঙ্গে ছোট ছোট কাজ করতে বাধ্য করতেন এবং তার স্বামীর সঙ্গে তার সম্পর্কের এদিকে অবনতি হতে থাকে। বিয়ে ভেঙে যাওয়ার পর ভীমি কলকাতায় চলে যান, যেখানে তিনি একজন চলচ্চিত্র পরিবেশক জলিয়ের সঙ্গে থাকতে শুরু করেন। আশা করেছিলেন যে সম্ভবত এবার তার কেরিয়ার ঠিক হয়ে যাবে, কিন্তু তার সাথে ঘটে ঠিক তার বিপরীতটা। তাবাসসুম টকিজ শোতে প্রকাশ করেছিলেন জলির সঙ্গে এই প্রেম ভীমির জীবনে মাত্র কয়েকদিন স্থায়ী হয়েছিল। কিছুদিন পর জলি ভীমিকে মদ্যপানে আসক্ত করে তোলে এবং এই আসক্তির কারণে সে অভিনেত্রীকে পতিতাবৃত্তির দিকে ঠেলে দেয়। ভীমির কেরিয়ার সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। 1977 সালে ভীমির লিভার নষ্ট হয়ে যায়। নানাবতী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভীমি মারা যান। ভীমি যখন মারা যান তখন তার মৃতদেহ বহন করার জন্য কেউ ছিল না, এমনকি শ্মশানে নিয়ে যাওয়ার জন্য কেউ ছিল না। এমন পরিস্থিতিতে ভীমির মৃতদেহ, যিনি একসময় বিলাসবহুল গাড়িতে করে ঘুরে বেড়াতেন, তাকে একটি সাধারণ ঠেলা গাড়িতে করে শ্মশানে নিয়ে যাওয়া হয়। চলচ্চিত্র জগতের কেউ আসেনি, কেবল সুনীল দত্তের উপস্থিতি নিয়ে আলোচনা হয়েছিল। তো বন্ধুরা, এই প্রতিবেদনে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই নতুন কোনো প্রতিবেদন নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।